আমন্ত্রণ সিএসআরএম মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিএম মুস্তাফিজুল আলম। সপ্তাহের ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে সাজানো আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয় করোনা মোকাবিলায় কোন পথে বাংলাদেশ। দর্শক, আপনারা জানেন করোনা মহামারীতে মানব সভ্যতা এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী 4,89,000 মানুষের মৃত্যু হয়েছে, যে ভাইরাসে বাংলাদেশও এক কঠিন সময় পার করছে। বাংলাদেশে এখন পর্যন্ত 1,30,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 1,661 জন, এবং এই উপসর্গ নিয়ে মারা গেছেন প্রায় 1,271 জন। সব মিলে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আজকেও আপনারা জানেন 40 জনের মৃত্যু হয়েছে এবং 3,868 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তো সব মিলে একটি বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো, কোন পথে বাংলাদেশ এই মহামারী মোকাবেলায় রয়েছে সে নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জিটিভি ও সারাবাংলা.নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আ.ফ.ম. রুহুল হক, আপনার কাছে শুরুতে আসতে চাই। সেটি হচ্ছে যে করোনা মহামারীর সময় আমরা দেখছি আইসিইউ নেই, অক্সিজেন নেই, আবার 2,000 টাকার অক্সিজেন 25,000 30,000 টাকা। অন্যদিকে ঔষধের ঘাটতি আছে, মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছেন। তো আপনার কাছে বিষয়টি জানতে চাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছর হলো। এই 50 বছর পরে এসে সাধারণ এই মৌলিক চাহিদা মেটানোর জন্য যদি মানুষকে এরকম মহা বিপদের সম্মুখীন হতে হচ্ছে কেন? প্রথমে যে শব্দগুলো একটু পরিবর্তন করব। আমাদের অক্সিজেন নেই, তাহলে এত রোগীর চিকিৎসা হচ্ছে কি করে? আমাদের আইসিইউ নেই, তাহলে এত রোগীর চিকিৎসা হচ্ছে কি করে? আমাদের আছে কিন্তু অ্যাডিকুয়েট নেই। অক্সিজেনও আছে কিন্তু আরো প্রয়োজন। আমাদের 50 বছরের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় ছিল আর এখন কোথায় এসেছি? 10 বছর 15 বছর আগের কথাই দেখুন। আমাদের উপজেলা হাসপাতালে 30 বেড ছিল, এখন 50 বেড। জেলা হাসপাতালে 50-100 বেড ছিল, এখন 250 বেড। আপনার বড় বড় হাসপাতালগুলো 500 ছিল, এখন 1,000, 1,500, 2,000 বেড। আমাদের কতগুলো অনেক হাসপাতাল তৈরি হয়েছে, স্পেশালাইজড হসপিটাল, স্পেশালাইজড বার্ন ইউনিট সহ অনেক হাসপাতাল। আমাদের কমিউনিটি ক্লিনিক একেবারে নিঃশেষ করে দিয়েছিল, আমরা আবার 13-14,000 করেছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অনেক হয়েছে। আমরা পোলিওকে নির্মূল করেছি, আমরা এমডিজি প্রাইজ পেয়েছি, আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, অনেকটা করেছি, কিন্তু আরো প্রয়োজন। সেটি হচ্ছে আসল জিনিস, যে আমাদের আরো প্রয়োজন, সেটি আমাদের ব্যবস্থাপনার মধ্যে আছে। আমাদের যেটি দরকার এখন সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনায় দিক পরিবর্তন দরকার। কারণ আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে, আমাদের দেশে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী প্রাইমারি হেলথ কেয়ারের জন্য কমিউনিটি ক্লিনিক একেবারে নিয়ে গেছে, যেখানে একজন ডাক্তারও নেই, একজন নার্সও নেই, কিন্তু প্যারামেডিক্যাল লোকজন দিয়ে আমরা, সামান্য ট্রেন পিপল লোকজন দিয়ে আমরা 32টি ওষুধ দিচ্ছি। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ডিস্ট্রিক্ট, তার উপরে এগুলো বললাম না। আমরা এই শুধু ডিস্ট্রিক্ট এন্ড তৎনিম্ন পর্যায়ে জিনিসগুলোকে যদি আমরা একত্র করে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে আমরা ব্যবস্থাপনা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের চাইতেও ভালো স্বাস্থ্য ব্যবস্থাপনা অত্র অঞ্চলে, কেন উন্নত বিশ্বেও খুব কম আছে। সুতরাং আমাদের প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ব্যবস্থাপনায়, এবং সেই ব্যবস্থাপনায় আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের চিকিৎসক চলে গেলে চিকিৎসক যেন নিয়োগ করতে পারি, নার্স না থাকলে নার্স যেন আসে, অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে গেলে ঠিক হয়, ইত্যাদি ব্যবস্থাপনা। সুতরাং আমি সেই জন্যই বলি, আমরা আসলে অত্যন্ত পুরনো আমলের একটি স্বাস্থ্য ব্যবস্থা, আমরা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলে আসছি। সবাই বলে বেশি টাকা দাও, বেশি বাজেট দাও, এটা কথা বলতে গেলেই ফিনান্স মিনিস্ট্রি, প্ল্যানিং মিনিস্ট্রি, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ার্টার থেকে বলা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই এতক্ষণ ধরে আমি ডাক্তারদের সাথে মিটিং করছিলাম, 1.5 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে। অনেক টাকা পয়সা ফেরত যাচ্ছে। আমার ডিজি সাহেবরাও কমপ্লেন করছিলেন যে টাকা দিচ্ছি খরচ করতে পারে না। সুতরাং এই যে কমপ্লেন, যে এটা ইউটিলাইজেশন, আমরা টাকা দিলে খরচ করতে পারি না, আবার আমাদের দুর্নীতি রয়েছে। সুতরাং এই ব্যবস্থাগুলো শুধু অর্থ দিলেও হবে না, ম্যানেজমেন্ট দিলেও হবে না। দেখুন,
আপনারা অনেক বিজ্ঞ ব্যক্তি, বিশেষ করে দুজন এখানে খুব প্রিয় আমার বিজ্ঞ ব্যক্তি আছে। আমাদের চিকিৎসকরা আপনারা জানেন আমরা প্রফেসর, আমি একজন চিকিৎসক প্রফেসর বা চিকিৎসক হয়ে মানে ডিগ্রি নিয়ে আমরা টিচার হয়েছিলাম। আমাদের কিছু শিক্ষকতার ট্রেনিং ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা আসছে, যারা ইওচেপিও হচ্ছে, যারা তারপরে সিভিল মাঝখানে কিছু পোস্ট আছে, সিভিল সার্জন হচ্ছে, ডিভিশনাল ডিরেক্টর হচ্ছে, পরবর্তী পর্যায়ে ডিজি পর্যন্ত হচ্ছে, এদের কিন্তু কোনো স্ট্রাকচার ওইভাবে আমাদের যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর ভালো হলে ডিরেক্টর বা তার চেয়েও যদি হয় তাহলে ডিজি অফিসে একটা ভালো পোস্ট নিয়ে চলে আসলেন। এখন আমার ডিজিরা কারা হচ্ছেন, আমাদের অ্যাডিশনাল ডিজিরা কারা হচ্ছেন, ইএনটির প্রফেসর সাহেব এসে গেছেন, আমাদের বায়োকেমিস্ট্রির প্রফেসর ডিজি হয়ে গেছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের থেকে তারা কিন্তু আসছে না। এর ব্যবস্থাপনা কি আমাদের দেশে আছে? অবশ্যই আছে। সি লুক এট দি আর্মি, দেখুন ডিজিএমএস যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের চিফ, তিনি কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডক্টর, হয়তো পোস্ট গ্রাজুয়েশন আছে, কিন্তু তিনি কিন্তু ক্লিনিশিয়ান, হি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর। আমার এখানে ভাইস চ্যান্সেলর, তিনি সার্জন, তিনি অপারেশন থিয়েটারে চালাবেন, তিনি আবার আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে এই আপনার কথার প্রসঙ্গেই আপনি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি বলছেন যে যে ব্যবস্থাপনাগুলো দরকার সেটি অপ্রতুল, আরও প্রয়োজন দরকার ছিল, কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাস আসার আগে আমরা 3 মাস সময় পেয়েছি, করোনা ভাইরাস আসার পরে আরও 3 মাস সময় পেয়েছি। 6 মাস সময় কি যথেষ্ট ছিল না এই সাধারণ বিষয়গুলো নিশ্চিত করার? আমি যে বিষয়গুলো বলছি এগুলো সেগুলো নয়। করোনা ভাইরাস ম্যানেজমেন্টের জন্য অবশ্যই করোনা ভাইরাসের জন্য কেউই প্রস্তুত ছিল না, না আমেরিকা, না বিলেত, না চায়না, না আমরা। সুতরাং এটি সবার জন্যই সমান। করোনা ভাইরাস সবাইকে একেবারে ইউনিভার্সাল লেভেলে নিয়ে এসছে। সুতরাং ওদের এত শক্তি, এত টাকা পয়সা, এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা, তাই ওরা মার খেয়ে গেছে। আর আমাদের, আপনি বলছেন, আমরাও জানি যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের দুর্বলতা আছে, সেইখানে আমরা তো মার খাবোই। কিন্তু আমরা যে কাজটি করতে পারিনি, মানুষজনকে ঘরে আটকাতে পারিনি, মানুষজনকে বুঝাতে পারিনি যে কয়দিন ঘরে থাকো, মুখে মাস্ক পরো, তাহলে সংক্রমণটা হবে না। আমরা ঈদ করতে বাড়ি যাবো, আবার আসবো, আবার ফ্যাক্টরি চালাবো। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে জানতে চাইবো, যদি ডাক্তার রুহুল হক যেটি বলছিলেন সেটি হচ্ছে যে কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে আরও বেশি দরকার ছিল, যেটি মানে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আরও বেশি করে দরকার ছিল। কথা হচ্ছে যে আমরা করোনা আক্রান্ত হওয়ার আগে 3 মাস সময় পেয়েছি, পরে আরও 3 মাস সময় পেয়েছি। তো এই সময়টাতে আমরা কাজে লাগাতে পেরেছি কিনা এই সময়টাকে? আচ্ছা, দুটো কথা বলি। প্রথম হচ্ছে যে আপনাদের স্টুডিওর ভেতর থেকে বোধহয় কিছু কথাবার্তা আসছে, আমার কানে আসলো, একটু খেয়াল করবেন। কাজে একসাথে দুটো কথা হলে হবে না। পরের কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখেছেন ডক্টর রুহুল হককে, হু ইজ অলসো এ প্রফেসর, এবং ওনাকে আমি চিনি বহু বছর ধরে। মানে উনি এই সেক্টরে একটা স্টারের মতো, মানে যদিও বেসিক্যালি সার্জন, কিন্তু তার অনেক পড়াশোনা আছে বলে আমি সব জানি। তো ওনার কোনো কথা আমার মিলছে না আমার চিন্তার সঙ্গে এক্সপ্রেস করতে গেলেও, মানে তার মধ্যে উনি আমার সিনিয়রও হবেন, একটু ভেবে চিন্তে কথা বলছি। হয়েছে কি, ধরেন ওনার কাছে মানে আমি ওনাকে যতখানি প্র্যাকটিশনার তার চাইতে কি জানি বেশি একাডেমিশিয়ানও মনে হয়েছে কখনো। প্র্যাকটিশনারও ভালো, সার্জন ভালো, সবই ঠিক আছে, কিন্তু যেটা উনি বলছেন যে প্রধান প্রবলেমটা ম্যানেজমেন্টের, ধরেন যদি এটাই হয় ম্যানেজমেন্ট প্রবলেম বলতে উনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে মানে রাইট ম্যান রাইট প্লেসে নাই। যেমন ধরেন এই যে বললেন অ্যাডিশনাল সেক্রেটারি বা ডিজি বা অন্য জায়গাতে যারা যারা আসছেন, এরা এটা ম্যানেজ ঠিকমতো করতে পারছে না। হয়তো মনে আছে প্রকৃতি যখন আন্দোলন হয়েছিল তখন তারা এই কথাটা খুব বলেছিলেন যে অ্যাডমিন ক্যাডার থেকে লোকজন এনে দিলে ওরা প্রফেশনালিজম বোঝে না, তারা ঠিক করতে এটা হ্যান্ডেল করতে পারে না, কাজটা হয় না, তারা বলতেন। এবং সে কারণে বেশ কিছু জায়গাতে চেঞ্জ করা হয়েছে। আজকাল তো স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ছাড়া হয়ই না বলতে পারেন, এরকম একটা ব্যাপার হয়েছে। তো আমার কাছে বিষয়টা সেটা না, আমার কাছে আবার তো মনে হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন, ধরেন আমি যদি বলি একদম ডে 1 থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এইটার তো কোনো ভ্যাকসিন এখনো বেরোয়নি, কবে বেরোবে সেটার কোনো ঠিকও নাই, অতএব যেটা করতে হবে সেটা হলো প্রিভেন্টিভ টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট। অ্যান্ড আমরা
সাউথ এশিয়া মানে এশিয়া প্যাসিফিকের সবচেয়ে লোয়েস্ট টেস্ট করি। কারণ দুদিন আগেও তাই, আজকেও যতগুলোই টেস্ট করেছি প্রায় সব এক্সপার্টরাই বলছেন যে বাংলাদেশে টেস্টের দরকার ছিল এই মুহূর্তে মিনিমাম 50,000 a day, এবং এটা 1 লাখ হলে আরো ভালো হতো। তারপরে কতদূর কভার করতে পারতাম সেটা জানি না। আমরা টেস্ট করতে এখন পর্যন্ত ওই জায়গাতে পৌঁছাতেই পারিনি। এখন হ্যাঁ বলতে পারেন যে টেস্ট করতে পারছি না বিকজ আমাদের এইটা নাই ওইটা নাই, সব ঠিকই আছে, টেস্ট করতে পারছেন না, বাড়াতে পারছেন না, কিন্তু গণস্বাস্থ্যের টেস্ট কিট কি করলে এটা নয় চলে এখন পর্যন্ত চলছে। মানে এ থেকে মনে হয় যে এই বিষয়টার প্রতি যত্নই ছিল না প্রথম দিকে। আমার কিন্তু খুব স্পষ্ট মনে আছে, ধরেন চায়নাতে প্রথম যখন বেরোলো এটা ডিসেম্বরে, আমাদের এখানে এই ব্যাপারে কথাবার্তা কিন্তু আগেই হচ্ছিল। আমরা যদিও প্রথম শনাক্ত করলাম 8 মার্চ, কিন্তু আমার যতদূর মনে পড়ে ফেব্রুয়ারির শেষের দিকে সম্ভবত শরীয়তপুর বা কোন একটা জায়গাতে ইতালি প্রবাসী একজন মারা গেছিলেন করোনা উপসর্গ নিয়ে। তখনও তো ওরকম করে টেস্ট করা শুরুই হয়নি। তো আর ওই আপনার শরীয়তপুর গিয়ে কে টেস্ট করবে? যত রেটে বিদেশ থেকে প্রবাসীরা এসেছিল তাদের ভার্চুয়ালি কোন রকম স্ক্যানিংও ছিল না এয়ারপোর্ট। এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, এবং এগুলো আমি মনে করি যে অস্বীকার করার কোনো উপায় নেই যে ওই ব্যাপারে আমরা সম্পূর্ণ রকম উদাসীন ছিলাম, অনভিজ্ঞতা আমরা ছিলাম। আপনি ঠিকই বলেছেন, আমেরিকা ইউরোপ যার কথাই বলেন না কেন কে কোভিড সম্পর্কে জানত, কিন্তু তারপরে আমরা সার্স মার্স তো জানতাম, এগুলো তো একই রকমই জিনিস। হয়তো এটা অনেকটা ক্যারেক্টার বদলে ফেলছে, রেগুলারলি এটাকে আমরা অত ভালো করে চিনতে পারছি, কিন্তু আমাদেরকে যে এই টেস্টটা করতে হবে তার জন্য যত্নবান হতে হবে এবং আরো বেশি করে যত্নবান হতে হবে, এইটা আমরা হইনি। তখন আমরা বলেছি আরে না এটা এমন কিছু না, আমরা ডেমনস্ট্রেট করেছি কিরকম করে হাঁচি দিলে আমরা কোভিড থেকে মুক্ত হতে পারবো, এটা ছড়াতে পারবে না, এগুলো বলেছি। আর এই যে উনি আরো একটা কথা বলেছেন, জনগণ আমরা সচেতন করতে পারিনি বা তাদেরকে ঘরে আটকাতে পারিনি, এই লাইনেই তো জানি আমাদের কথাবার্তা তখন কি ছিল। রুহুল হক ভাই বলেননি, কিন্তু অন্য অনেক মন্ত্রীও কিন্তু বলেছেন যে যখন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, যখন করোনা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, এবং এইটা অ্যাডমিট করা ভালো। আমরা সবাই, আমি নিজেও ধরেন বঙ্গবন্ধুকে তো সম্মান করি, ভালোবাসি, তার জন্ম শতবার্ষিকীর বিষয় ছিল আছে, কিন্তু যখন এত বড় আক্রমণ হচ্ছে সমগ্র মানব জাতির উপরে কোভিড-19 তখন আমরা ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম। ওটার আতশবাজি বা অন্যান্য প্রোগ্রামের মধ্যে যতক্ষণ ইনভলভ ছিলাম সেই তুলনায় আমরা এদিকে কোনো অ্যাটেনশন দিইনি। জি, আপনার কাছে এয়ারপোর্ট দিয়ে আপনার কাছে আবারও আসবো, আরও কথা জানবো। আমাদের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি এটি হচ্ছে যে দেশের 90 থেকে 95% মানুষ কৃষক, শ্রমিক, তাদের শ্রম ঘামের টাকায় দেশটা চলে। সেক্ষেত্রে আমরা যখন দেখি যে বাংলাদেশের পয়সাওয়ালা ক্ষমতাভোগী যারা, তারা সবসময় দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন, এবং এমনকি এই করোনা কালেও তাদেরকে সাধারণ সরকারি কোনো হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়নি। তো এই সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাটুকু পূরণের জন্য যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, সেই সদিচ্ছাটা আসলে মানে তৈরি হচ্ছে না কেন আমাদের দেশে? জি সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার মাইক্রোফোনটা। জি জি, আমি খুব আগ্রহ করে আমার দুই অগ্রজের কথা শুনছিলাম, প্রফেসর রুহুল হক এবং মান্না ভাইয়ের কথা। দেখেন, কয়েকটা কথা আগে বলে নেই। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি হয়েছে, কাঠামোগত দিক থেকে যদি উন্নতি ধরেন, আমার ভুল হতে পারে, তারপরে রুহুল হক তার বলে দিবেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের কাঠামো কিন্তু সবচেয়ে সেরা কাঠামো। একদম ইউনিয়ন পর্যন্ত আমাদের কাঠামো আছে, স্বাস্থ্যসেবার কাঠামো আছে। সুতরাং কাঠামোর দিক থেকে দুর্বলতা নেই। সমস্যাটা যেটা ম্যানেজমেন্টের কথা উনি বলেছেন সেখানেও আছে, কিন্তু আরেকটা যেটা, সেটা হলো সম্পদের ব্যবহারটা আমরা কিভাবে করছি। স্বাস্থ্য খাতে বরাদ্দ আমাদের বাজেটের 1% কম, কিন্তু যেটা আছে সেইটার বরাদ্দ, সেই বরাদ্দের সুস্থ প্রয়োগ হচ্ছে কিনা সেই নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক আছে। এখানে দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, এবং নানা ধরনের অনিয়ম তো আছে। আমাদের মানুষজনদেরকে দেখেন, এখন যেটা হিসাবটা বেরিয়েছে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বলে, সেটা 74 টাকা। অর্থাৎ সে নিজে 74 টাকা খরচ করছে 100 টাকার মধ্যে, বাকি 26 টাকা রাষ্ট্র থেকে প্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা যে এত বছর এত কাঠামো বানাইলাম, আমরা যে এত কিছু করলাম,
তাহলে মানুষকে দিতে পারলোটা কি? এইখানেই রাজনীতির দিক থেকে আমার কাছে মনে হয় রাজনীতির কাছে প্রত্যাশাটা। সমস্যাটা কোন জায়গায়? আমাদের দেশের স্বাস্থ্য খাত আর অনেকগুলো খাতের মতন। এখানে রাজনৈতিক নেতৃত্ব কি চালাচ্ছেন স্বাস্থ্য খাতটা? নাকি অনেক বেশি আমলাতন্ত্র চালাচ্ছেন? রাজনৈতিক নেতৃত্বের যেমন ধরেন আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কথাই বলি। তিনি একজন সাংসদ, একই সাথে মন্ত্রী। তিনি নেতাও। কিন্তু তিনি যে ধরনের কথা বলেন তাতে তো বোঝা যায় যে তার হাতে এটি নেই। আপনি যেই রাজনীতির কথা বলছিলেন যে রাজনীতি কেন ভালো হচ্ছে না? রাজনীতি কোনো এক অজ্ঞাত কারণে আমার কাছে মনে হচ্ছে সেটা সব সরকারের আমলে কোনো একটা পর্যায়ে গিয়ে আমলাতন্ত্রের খপ্পরে পড়ে এমন একটা অবস্থা তৈরি হয় যে রাজনৈতিক নেতৃত্ব জনগণকে দিতে চাইলেও আর দিতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন তিনি জানেন না কোথায় কি হচ্ছে। তিনি পরামর্শ একরকমের পান, বাস্তবায়ন হচ্ছে আরেক রকম এই করোনার কালে। সুতরাং রাজনীতিটাকে যদি তার নেতৃত্ব, তার কন্ট্রোলটা যদি নিতে না পারে তাহলে কিন্তু আপনি যেই প্রত্যাশার জায়গায় আছেন সেটা পাবেন না। আবার রাজনীতিটা সঠিক আছে কিনা সে তো আরেক বড় জায়গার কথা বলবো। আমরা রাজনীতিটা কিভাবে করছি, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে চালাচ্ছি। সুতরাং অনেক বড় বিতর্ক সেখানে চলে আসবে। মোদ্দা কথা একটা কথাই বলবো, আমার কাছে যেটা মনে হয় আমাদের গত ৫০ বছরে ব্যক্তি খাতে অনেক বিকাশ ঘটেছে। স্বাস্থ্য খাতেও ব্যক্তি খাতের ছোঁয়া লেগেছে, বড় পুঁজির প্রবেশ করেছে। কিন্তু সেই পুঁজি জনগণের জন্য কোনো কাজে লাগে নাই। সেটার একটা বাস্তব প্রমাণ আমরা এই করোনা কালে দেখতে পেলাম। অতিমাত্রায় বাণিজ্য মনস্কতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি পশ্চিমবঙ্গে ৳১ পরিবহন ভাড়া বাড়ে নাই। অথচ আপনি ৬০% বাড়িয়েছেন মালিকদের সাথে। আপনি ভারতে দেখেন করোনা চিকিৎসা কিভাবে হচ্ছে ৳১,০০০। আমার এখানে ৳৪,০০০, ৳৫,০০০ পর্যন্ত করোনা চিকিৎসা কি টেস্টের জন্য নেওয়া হচ্ছে। চিকিৎসা তো দূরের কথা, পরীক্ষার জন্য। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় সরকারের অনেক বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে যে কেন ব্যক্তি খাত অন্তত এমন একটা সময় এসে এত বেশি বাণিজ্য মনস্ক হবে। এই জায়গাটা আমার কাছে মনে হয় সরকারের একটু চিন্তা ভাবনা করার আছে, রাজনৈতিক নেতৃত্বের চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। জি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক। বিরতির পর ফিরে এসে আরো কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন CSR মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম করোনাকালে করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের অবস্থান নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং GTV ও সারা বাংলা .net-এর প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আ.ফ.ম. রুহুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যেটি হচ্ছে যে এই করোনা পরিস্থিতিতে শুরু থেকে এখন পর্যন্ত যারা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট যেসব বিভাগ রয়েছে, তাদের বিভিন্ন গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। একই সাথে বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন কেনাকাটা, বিশেষ করে PPE কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে। আর 2019 সালে দুদক যে সুপারিশগুলো করেছিলেন তারা বলেছিলেন 11টি উৎস রয়েছে যেখানে দুর্নীতি হয়, এবং তিনি দুদক চেয়ারম্যান আজকে বলেছেন যেটি হচ্ছে যে এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হতো তাহলে হয়তো দুর্নীতি কমে আসতো এবং আজকের পরিস্থিতি মোকাবেলা সামাল দেওয়া সম্ভব হতো। কেন আসলে এই গা ছাড়া ভাব অথবা বিষয়গুলো জেনেও না জানার একটা অবস্থা তৈরি হয়েছে বা সমাধান করার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না? আগ্রহ আছে, আবার আছে বাবা নেই, ঠিকই বলেছেন। দেখা যাচ্ছে না বা লক্ষণগুলো মনে হচ্ছে যে হচ্ছে কিন্তু হচ্ছে না। আমরা যে কথা আপনি প্রথম থেকেই বলছিলেন যে আমরা এই যে ৫-৬ মাস কাটালাম, আমরা কি প্রস্তুতি আরো ভালো নিতে পারতাম না? অবশ্যই নিতে পারতাম। কিন্তু প্রথম থেকেই যে কথা আপনি বলছেন সেটি সঠিক, যে গা ছাড়া ভাব। প্রথমে কিন্তু আপনারা সকলেই জানেন যে মিডিয়াতেই এই মিনিস্ট্রির বেশ উপরের লেভেল থেকেই বলা হয়েছিল যে এই আমাদের দেশে এটি করোনা ভাইরাস আসবে না। মার্চ আসে নাই, সার্স আসে নাই, সুতরাং এটি আসবে না, সুতরাং আমাদের নিয়ে চিন্তা করার কিছু নেই। সেই থেকেই আমার মনে হয় শুরু, যে সেই থেকেই শুরু যে আমাদের এটি আসবে না। তখন কিন্তু আমাদের দেশে মাত্র কয়েক শত বা PPE ছিল। আমি তখন বলেছিলাম যে কিভাবে বলে না স্যার আমাদের দেশে আছে। পরে খোঁজ করে দেখি সেই আমার সময়ে যে PPE আনা ছিল সেইগুলোই কেবল আছে, আর তারপরে বোধহয় বেশ কিছু আসেনি। সুতরাং সেইগুলো নিয়েই কাজ করা হচ্ছিল। তারপরে আপনারা দেখলেন আমাদের টেস্ট কিটের অবস্থা। এখন আমরা শুনেছি বা বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছি যে প্রথমে আমাদের হাতে মাত্র টেস্ট কিট ছিল 1500 বা 1700, এবং সেই জন্যই একটি মাত্র সেন্টারে বসে বসে টেস্ট করা হতো।
আর কোথাও দেওয়া হচ্ছিল না। তো তখনও ইগনোর করা হয়েছে যে ওই যে আসবে না আসবে না, আমাদের দরকার নেই, আমাদের প্রয়োজন নেই। সেই জন্যই কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি। কিন্তু আমি আজকে আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্য পাস্ট, ইটস গন। আমাদের হোয়াট ক্যান উই ডু নাও? আপনি যে কথা বলছিলেন, আমি যে কথা ছেড়ে এসেছিলাম কখনো আলোচনায়, যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়টা একটা পরিবর্তন করতে গেলে আমাদের দরকার হচ্ছে সমস্ত লোককে মিলে, যারা বোঝে, ইকোনমিক্স বা অন্য সকলকে মিলে আমরা এসডিজি যে মাননীয় প্রধানমন্ত্রী সিগনেচার করেছেন, ইউনিভার্সাল হেলথ, সকলের জন্য স্বাস্থ্য। এই সকলের জন্য স্বাস্থ্য যদি আমরা করতে পারি, তাহলে বর্তমান যে কথা বলছিলাম, আমাদের পুরনো স্বাস্থ্য ব্যবস্থার এই পরিবর্তন আনতে গেলে আমাদের মেবি উই নিড এ কমিশন। আমরা যারা বুঝেন, যারা জানেন, যারা কথা বলতে পারেন ইকোনমিক্স, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কতটুকু কোন দিকে যেতে পারি। আমাদের সবাইকে কি ফ্রি দিতে হবে, নাকি কেউ কেউ কন্ট্রিবিউট করলে কতটুকু আমাদের। আমি এই সময় চেষ্টা করেছিলাম, ইউনিভার্সাল হেলথ কাভারেজের একটা ব্যবস্থাপনা আগেও ছিল, যে সবার জন্য স্বাস্থ্য করতে হবে, সবাইকে স্বাস্থ্য দিতে হবে, ডব্লিউএইচও ডিক্লারেশন। তো সেই দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের যে কথা বলছিলাম, এই পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করতে হলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এক কথায় কেউ সবটা আসবে না। এবং জি। সেটা করতে গেলে আমাদের বিভিন্ন স্টেজে বসতে হবে, কথাবার্তা বলতে হবে। আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছে, আমাদের সিনিয়র মাননীয় প্রধানমন্ত্রী সহ অ্যাডভাইজার যারা আছে, তাদেরকে বোঝাতে হবে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। জি, একদিনের ব্যাপার না। আপনার কাছে আবার আসবো মাহমুদুর রহমান মান্না। আপনি শুনছিলেন রুহুল হকের কথা। একটি বিষয় হচ্ছে যে সদিচ্ছার একটা ব্যাপার, আরেকটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার, আরেকটি হচ্ছে দুর্নীতি দমন করার ব্যাপার। তো এই সবগুলো বিষয় মিলিয়ে আসলে পরিস্থিতি সামাল দেওয়ার একটা ব্যাপার তৈরি হয়। আপনার পর্যবেক্ষণ কি আসলে এই সময়টাতে কি হয়েছে? বসতে হবে, কথাবার্তা বলতে হবে। আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছে, আমাদের সিনিয়র মাননীয় প্রধানমন্ত্রী সহ অ্যাডভাইজার যারা আছে, তাদেরকে বোঝাতে হবে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। জি, একদিনের ব্যাপার না। আপনার কাছে আবার আসবো মাহমুদুর রহমান মান্না। আপনি শুনছিলেন রুহুল হকের কথা। একটি বিষয় হচ্ছে যে সদিচ্ছার একটা ব্যাপার, আরেকটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার, আরেকটি হচ্ছে দুর্নীতি দমন করার ব্যাপার। তো এই সবগুলো বিষয় মিলিয়ে আসলে পরিস্থিতি সামাল দেওয়ার একটা ব্যাপার তৈরি হয়। আপনার পর্যবেক্ষণ কি আসলে এই সময়টাতে কি হয়েছে? এই সময়টাতে কি হয়েছে সেটা খুব বিস্তারিত আলোচনা করা আমি মনে করি খুব দরকার নেই। এটা রুলা ভাই বললেন, পত্রপত্রিকা লিখেছে, মিডিয়া আপনারাও বলেছেন। আপনি যে তিনটা কথা বললেন না, আমি বলি যে এই তিনটাই সমস্যা না। এখন বর্তমানটাও সমস্যা, ফিউচারটা মানে ধরেন ফোরসি করা, সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া, সেটারও একটা সমস্যা। এবং দ্যাট ইজ আমি বলবো পলিটিক্যাল উইল। ধরেন, যদিও রুলাক ভাই শুরুতে একটা কথা বললেন, কত বাজেট অ্যালোকেশন হলো, কি করো, এটা আসলে বড় কথা না। ওনার কাছে ম্যানেজমেন্টটা বলছেন, কি বলতে চেয়েছেন সেটা হয়তো আমি অর্ধেক বুঝেছি, অর্ধেক বুঝিনি, অথবা উনি অর্ধেক বলতে পেরেছেন, বাকি অর্ধেক বলতে পারেননি। কেন বলতে পারেননি? এখন ধরেন পুরা স্বাস্থ্য ব্যবস্থার নেতৃত্ব দেবেন কে? স্বাস্থ্যমন্ত্রী তো। উনি যা করেছেন এই করোনা আসবার পরে, যে সমস্ত আচরণ উচ্চারণ, এগুলো কোনো এক্সপ্লেনেশনের কাছে নাই। এত পাল্টা কথা বলেছেন, এতই মানে বেখাপ্পা কথা বলেছেন, নিজেই বলছেন আমি নিজেই এটা জানি না, এটা সমন্বয় নাই। এবং আজকে এই যে যুগান্তরে যে মানে নিউজটা চাপা হয়েছে, রেজাও একটু আগে বললেন, এগুলো মিলে দাঁড়াচ্ছে যে উনি লিড করার যোগ্যতাই রাখেন না। আবার ধরেন সরকার যে করছে, এই যে এইবারে বাজেটটা দিল, খুবই সাম্প্রতিক বিষয় তো, এই বাজেটে করোনা মোকাবেলা করবার জন্য হেলথ সেক্টরের জন্য কোনো স্পেশাল দিক নির্দেশনা আছে? নাই, একটাই। কত দুর্নীতি হয়েছে। এবং এই যে মানে আপনার হেলথ ইকুইপমেন্ট, কম্পিউটার যে কেনা নিয়ে যে দুর্নীতি সর্বশেষও হলো, এদিক দিয়ে বক্তৃতার সময় বলবে জিরো টলারেন্স, কোনো ব্যাপারে কোনো কিছু মানবো না। যখন চাল পানির নিচে পাওয়া যায়, তারপরে তেল খাটের নিচে পাওয়া যায়, তো ধরনের কাহিনী আছে, তখন এসব বক্তৃতা শুনিয়েছে। এখন দেখা গেলো এই জায়গায়। আগে তো বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, বহুত কিছু হয়েছেই। রূপপুরের কত কি কাহিনী আমরা জানি, এখনো চলছে। তার মানে আপনার ইন্টেনশনটা কি, উইলটা কি? যে কথা রুলক ভাই বলেন, আমি মনে করি খুবই চমৎকার। একটা কমিশন করতেন, এটা হেলথ কমিশন বলেন, অন্য কোনো কমিশন বলেন, গভর্নমেন্ট করেছেন একটা, কি করেছেন বলেছেন, টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি করেছেন, যেটাতে প্রফেসর আব্দুল্লাহ আছেন, না প্রফেসর শহীদুল্লাহ আছেন, যেটা ইয়েতে। এখন প্রফেসর আব্দুল্লাহ বলেন, প্রফেসর শহীদুল্লাহ বলেন, তারা নিজেরাই যে পরামর্শগুলো দিচ্ছেন, সেই পরামর্শ পর্যন্ত শোনা হচ্ছে না। এটা কি শুনছে না বলেন তো? আমি তো তখন গভর্নমেন্টকেই বলছি, গভর্নমেন্ট নিজেই
একদম শুরুতে যে হেলাফেলা করেছে, অবহেলা করেছে, যার জন্য মানুষ এতগুলো মরছে, কিছু হচ্ছে না, একই দৃষ্টিভঙ্গি, হেলাফেলার দৃষ্টিভঙ্গি এখন পর্যন্ত আছে। একটা কথা চালু আছে না এরকম, সো কল্ড কি বলে আপনার, ওই যে হার্ড ইমিউনিটির কথা বলছে। হার্ড ইমিউনিটি কি? ওটাও এক ধরনের সায়েন্স, মেডিকেল সায়েন্স, আমি বুঝি, অত ভালো বুঝি না, কিন্তু আমাদের এখানে হার্ড ইমিউনিটি মানে হচ্ছে আচ্ছা মরে বেঁচে যা থাকে তাই নিয়ে চলবো ভাই, আমার কোনো উপায় নেই, বিকজ ঘরেও রাখতে পারি না, খাবারও দিতে পারি না, তাদেরকে সেভ করতে পারি না। ফলে কি হয়েছে, এই যে বাজেটটা আপনি করেছেন এর মধ্যে মিনিমাম কোন ডাইরেকশন আপনি হেলথটা কিরকম করে সাজাবেন? ধরেন 10,000 কোটি টাকা একটা অ্যালোকেশন আছে, সেই অ্যালোকেশন দিয়ে কি করবেন? যদিও দুলাল ভাই বলছেন আগের চাইতে এখন হেলথ সেক্টরে এগিয়ে গেছে, তো 50 বছর আগে যা ছিল এখন তা নেই, সেটা ঠিক, কিন্তু অক্সিজেনের অভাবে বাংলাদেশের বিশাল বড় শিল্পপতি অনেক ধনাঢ্য লোক মারা গেছে না, দুই ভাই মিলে অক্সিজেন শেয়ার করতে গিয়ে, এবং অক্সিজেন নাই বলে কত রোগী ঘুরতে ঘুরতে মারা যাচ্ছে, দেখছি না আমরা? কোনো ডিরেকশন নেই। 10,000 কোটি টাকা দিয়ে কি আপনি কটা আইসিইউ বেড বাড়াবেন, কটা আপনার সিট বাড়াবেন, কয়টা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন, এগুলোর কোনো কিছু তার মধ্যে নেই। সেই পুরো টাকা যথাযথ জায়গাতে প্রয়োগ হবে কিনা করোনা- সেটাও একটি বিষয়। আরেকটি সৈয়দ ইশতিয়াকরা যে আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে সরকারের আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে দেশে করোনার জন্য মানে যে নির্দিষ্ট হাসপাতাল রয়েছে সেখানে যে 13,393টি সাধারণ বেড রয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি খালি, এবং আইসিইউ যে আছে 393টি তার মধ্যেও অর্ধেকের বেশি খালি। এটি কতটা যুক্তিসঙ্গত? কারণ একই সাথে আমরা দেখি যে প্রায় 50 জনের মানুষ বিনা চিকিৎসায় হাসপাতালে ভর্তি না নেওয়ায় মৃত্যুবরণ করেছেন। আইসিইউ পাওয়া যাচ্ছে না, আইসিইউর অভাবে রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, আমরা এগুলো শুনতে পাই। আবার শুনি যে আইসিইউ বেড খালি পড়ে আছে। এটাও ব্যবস্থাপনা, এবং এগুলি কার জন্য খালি রাখা হয়েছে? কোনো সুবিধাপ্রাপ্ত ব্যক্তির জন্য, সুবিধাভোগীর জন্য? কোথাও কোনো স্বচ্ছতা নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো ব্যাখ্যা নাই আসলে এগুলোর, আপনি যেগুলো বলছেন। এখন এগুলো আমরা যতই আলোচনা করি ততই হতাশা বাড়ে, সে কারণে আলোচনাও আসলে সেইভাবে করতে চাই না। এখন আমরা পিছনের কথা বাদই দিলাম, আমরা সামনের দিনগুলো চিন্তা করি যে আমরা আসলে করোনাকে নিয়ে আমরা সামনের দিনগুলো কিভাবে কাটাবো, সেটা বরং আমার কাছে মনে হয় অনেক বেশি যৌক্তিক হবে। আমরা এই পর্যন্ত করোনার পিছে পিছে দৌড়েছি, করোনার আগে যেতে পারিনি, যেটা হওয়ার কথা। তো অস্ট্রেলিয়াতে দেখেন জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে, ভিয়েতনাম, নেপালে এখন পর্যন্ত লকডাউন চলছে, পশ্চিমবঙ্গ লকডাউন চলছে। আমরা যে লকডাউন নিয়ে কি করছি, রেড জোন, ইয়েলো জোন নিয়ে কি করছি, কোথাও কোনো পরিষ্কার না, কেউ ব্যাখ্যা করে বলতে পারছেন না। আপনি একদিকে সাধারণ ছুটি বলছেন, আরেকদিকে বলছেন যে না এটা করা যাবে না, সেটা করা যাবে না। অর্থাৎ আলটিমেটলি এটি কিন্তু একটা পাবলিক হেলথ ইস্যু, জনস্বাস্থ্যের একটা বিষয়। জনস্বাস্থ্যে জনযোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ, পাবলিক হেলথ কমিউনিকেশনটা। অর্থাৎ মানুষকে আপনি কি ধরনের বার্তা দিচ্ছেন, মানুষকে আপনি কিভাবে সম্পৃক্ত করছেন। আপনি লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, এগুলো করে 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 3 মাস পার করে এখন 4র্থ মাসে পড়েছি। এখন এসে আমরা মাস্ক ব্যবহারটা হয়তো প্রায় 80% অর্জন করতে পেরেছি। বাকিগুলো কিভাবে কতদূর আছে আপনি খুব ভালো করেই জানেন। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে কি কি করণীয় তার একটা সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা উচিত, এবং ড্রাইভিং সিটে আসা উচিত স্বাস্থ্য অধিদপ্তরকে। 2018 সালের যে আইনটি আছে, সংক্রামক ব্যাধি আইন, যেটি সংশোধিত হয়েছিল, সেই আইন অনুযায়ী কিন্তু চালকের আসনে যে কোনো মহামারীতে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এবং তাদের গাইডেন্স অনুসারে। আমরা তো স্বাস্থ্য অধিদপ্তরকে খুঁজে পাচ্ছি না। একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম স্বাস্থ্যমন্ত্রী অফিসে যান না, স্বাস্থ্য সচিব স্বাভাবিক কারণে তার স্ত্রী মারা গেছেন, তিনি আইসোলেশনে আছেন, অন্যরাও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি দীর্ঘদিন করোনা আক্রান্ত ছিলেন। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা নেতৃত্বের শূন্যতা বিরাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরকে একটা কঠোর হস্তে নিজের নেতৃত্বটাকে স্টাবলিশ করতে হবে, যে সে কি চায়, সে কি করতে চায়, বলতে চায়। এখন যদি কোনো সিদ্ধান্ত জনপ্রশাসন, কোনো সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ, কোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কোনো সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়, কোনোটা স্বরাষ্ট্র, কোনোটা পরিবহন, এরকম করলে আসলে আমার কাছে মনে হয় যে এটা হবে না। কানাডাতে দেখেন চিফ মেডিকেল অফিসার বলে একটা পদ আছে, চিফ মেডিকেল অফিসার বলে একটা পদ আছে, অস্ট্রেলিয়াতেও তাই। তার কথাই চূড়ান্ত, তিনি যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটি মানতে প্রতিটা নাগরিক বাধ্য, সরকারের প্রতিটা অঙ্গ সেই সিদ্ধান্ত মানতে বাধ্য। তিনি অ্যাকাউন্টেবল এবং তিনি রেসপন্সিবল।
আমার এখানে অ্যাকাউন্টেবল কে আর রেসপন্সিবল কে আজ পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছি না। জি, আপনার এই কাছে জায়গাটা আপনাদের কাছে আবারও আসবো, তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন CSR মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম মহামারী মোকাবেলায় কোন পথে বাংলাদেশ, এই প্রসঙ্গে। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জিটিভি ও সারাবাংলা.নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আফম রুহুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে একদিকে মানুষের জীবন, আরেকদিকে জীবিকা। যেহেতু আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে তাদের বেশি দিন ঘরে রাখাও সম্ভব নয়, কারণ তারা না খেয়ে মারা যাবেন। তো এরকম একটা পরিস্থিতিতে যখন সংক্রমণ বাড়ছে, তখন সব কিছু খুলে দেওয়া হয়েছে। আসলে এই মুহূর্তে কোন ধরনের সিদ্ধান্ত আসা উচিত, যেটি আসলে দুই দিক থেকেই মানুষকে রক্ষা করবে? দেখুন, জীবিকার তাড়নাটা অনেক বেশি, কারণ মানুষ সবাই যে আমরা ঠিক এই পজিশনে যারা আমরা এখানে বসে আছি ঠিক বুঝে উঠতে পারবো না, কিন্তু যাদের কাছে এটি আছে আসলেই আমরা কথা বলে দেখেছি, দু একজনের কাছে বলে, স্যার বাড়িতে তো কিছুই নেই, 5 জন খাওয়ার মানুষ কি করব। এখন এই কথা যখন বলে তখন আর উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী সকল বিবেচনা করে এই ইকোনমিক সিচুয়েশনটা বা আমাদের এই প্রণোদনার ব্যাপারটা মানুষকে এগিয়ে নিয়ে এসছেন। কিন্তু আমরা যেটা সবাই মিলে যেতে পারিনি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা বলেছেন, আমরা বলছি, কনস্ট্যান্টলি বলছি যে স্বাস্থ্যবিধিগুলো এইগুলো করতে হবে, সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারেননি। মিডিয়া তো মানে আজকে 6 মাস ধরে কয়েক লক্ষ ঘন্টা বলে আসছে, কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারলাম না। করে একেবারে পৌঁছাতে পারেনি তা না, কিছু মানুষ কিন্তু মেনে চলছে, কিছু মানুষ একেবারে মানেনি তা না, কিন্তু যতটা মানতে পারলে ভালো হতো ততটা ভিজিবল না। সুতরাং আমাদের ইকোনমিক সিচুয়েশনটাকে এগিয়ে নিতে হবে। আর বর্তমানে যেখানে আমরা এসে পৌঁছেছি সেখান থেকে আর পিছু হওয়ার জায়গা খুব নেই। সুতরাং আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু স্বাস্থ্য বিধিগুলো যতটা সম্ভব না, আমি বলি এক্সট্রিমলি সম্ভব করে মানতে হবে। যে কথাগুলো শুনছি কয়েকদিন থেকে শুনছি। আপনার কাছে সময় পেলে আবার আসবো। মাহমুদুর রহমান মান্না, এই করোনা কালে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আমাদের যে গরিব মানুষগুলো তারা আরো বেশি গরিব হয়েছেন, এবং যারা একটু চলে ফিরে খেতে পারতেন তারা নতুন করে গরিব হয়ে যাচ্ছেন। তো এরকম অবস্থায় আসলে একদিকে মানুষের জীবন বাঁচাতে হবে, আরেকদিকে স্বাস্থ্যবিধিও মানতে হবে। তো এই দুটোর সমন্বয় করা যায় কিভাবে? এটা কোনো কঠিন কাজ নয়, আগে আপনি দৃষ্টিভঙ্গি ঠিক করেন। এখন পর্যন্ত যারা আরো দরিদ্র হয়েছে সব মিলে ধরেন 6 কোটি মানুষ দিন আনি দিন খায়। দুটো বড় গবেষণা প্রতিষ্ঠান, একটা ব্র্যাক আর একটা হোসেন জিল্লুর প্রতিষ্ঠান, তারা গবেষণা করে বলেছেন যে এই মানুষগুলোকে যদি 3 মাস খাওয়াই, গভর্নমেন্ট খাওয়াবে ক্যাশ অ্যান্ড কাইন্ড, তাদের লাগবে ধরেন 30 থেকে 40,000 কোটি টাকা। যে গভর্নমেন্ট বলে যে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, লস এঞ্জেলেস হয়ে গেছি, আকাশ থেকে দেখলে একটা অদ্ভুত সুন্দর দেশ লাগে, এতই উন্নতি হয়েছে, আপনি এই 40,000 কোটি টাকা দেন, যদি অদ্ভুত নাও দেন 1 মাসের জন্য দেন, 10 থেকে 12,000 কোটি টাকা দিয়ে বলেন টোটাল লকডাউন, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। কারণ এখন পর্যন্ত আমরা পিকে আছি সংক্রমণের, গভর্নমেন্ট পাত্তাই দিচ্ছে না, সংক্রমণের ব্যাপার তারা মনেই করে না। যদি মনে করতো তাহলে এই পদক্ষেপ নিতে পারতো। আমি আবার বলছি, এই যে বাজেট হলো, কোথায় অলিক কল্পনার মতো 8.2% প্রগতি, কি বলে আপনার এই গ্রোথ বলছেন, তারা ইজিলি করতে পারতেন যে এই টাকাটা গরিব মানুষের জন্য বরাদ্দ করে দিয়ে তাদেরকে বলতেন রাখো। এই সমস্ত রেড জোন আর গ্রিন জোনের এই সার্কাস গুলো করার কোনো দরকার ছিল না, একটাও কিন্তু পালিত হচ্ছে না কোনো জায়গাতে। বরঞ্চ এইটাই স্ট্রিক্টলি পালন করলে আপনি এটা ঠেকাতে পারতেন, এবং আমি মনে করি যে অনেকখানি আমরা বিপদের সময়টাকে পার করে দিতে পারতাম। এর বেশি এখন খুব কিছু বলে লাভ হতো না। জি, সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি শুনছিলেন এর আগে রুহুল হক বলছিলেন মানুষকে সচেতন করার যে প্রক্রিয়াটা, সেটি হচ্ছে গণমাধ্যম শুরু থেকেই বলে যাচ্ছে, কিন্তু সরকারি যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো আসলে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কিনা? আমি আমার আগের পর্বে বলেছি যে একটা পাবলিক হেলথ কমিউনিকেশন ডিসঅর্ডার হয়ে গেছে আমাদের এখানে। আমরা জনযোগাযোগটা করতে পারিনি, মানুষকে কোনো একটা একক বার্তা দিতে পারিনি, আমরা সোজা কথায় একটা ঘরে থাকুন বার্তাটা দিতে পারিনি, কোনো স্বাস্থ্যবিধির বার্তাও কিন্তু খুব ক্যান্ডিডলি দিতে পারিনি। এখন যে অবস্থায় আছে, আমি মনে করি যে একটা কমপ্লিট লকডাউন প্রয়োজন, কারফিউ টাইপের, আগামী 15 থেকে 20 দিনের জন্য,
আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে না। হতদরিদ্র যারা আছে তাদেরকে সাপ্লাই করার ক্ষমতা রাষ্ট্রের আছে। আপনি খালি সচেতনতাটা দেখান, স্বচ্ছতার সাথে সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করুন এবং মানুষকে অন্তত 20টা দিন এই চলাফেরাটা পিকে ওঠার এই সময়টাতে মানুষকে ঘরে রাখুন। ঘরে রাখতে পারলে, মানুষের মুখটা বেঁধে দিতে পারলে, একটু সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারলে এবং হাত ধোয়ার প্র্যাকটিসটা যদি মানুষকে বোঝানো যায় 20টা দিন অন্তত যদি করা যায়, 15 থেকে 20টা দিন, আমার বিশ্বাস যে আমরা করোনাকে পরাজিত করতে পারবো। অন্তত প্ল্যাটেন যে জায়গাটার কথা বলি আমরা সেটা করতে পারবো। আর যদি আমরা এখনকার অবস্থানে চলি তাহলে আসলে এখন আর বলে টলে কোনো লাভ নাই, বা ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারি, দেখি কিভাবে কোথায় গিয়ে দাঁড়ায়। জি, আফামর রুহুল হক, আপনিও কি মনে করেন এখন কমপ্লিট লকডাউনে যাওয়া উচিত? আমাকে যদি চিকিৎসক হিসেবে জিজ্ঞাসা করেন, অবশ্যই অবশ্যই, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। প্রিভেনশন অফ ইনফেকশন আমাদের একমাত্র পথ হচ্ছে সংক্রমণকে রক্ষা। সংক্রমণ রক্ষা মানে একজনের সাথে একজনের মেলামেশা বন্ধ করতে হবে। আমি চিকিৎসক হিসেবে বলবো যে সব বন্ধ করে দেন, কিন্তু আমি যে রাজনীতিবিদ, যে একজন এমপি, যে একজন সরকারের কাছাকাছি বা সরকার পরিচালনার কিছু দায়িত্ব আমার ঘাড়ে পড়ে, তখন আমি বলি যে এটা তো করা যাবে না, আমাদের না, দুটার মিক্স। কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবেও তো মাহমুদুর রহমান মান্না একটু আগে বলছিলেন যে হ্যাঁ 30,000 কোটি টাকা বা 40,000 কোটি টাকা গরিব মানুষকে খাওয়ান 30 দিন 20 দিন কমপ্লিট লকডাউনে। রাজনীতিবিদ হিসেবে আপনি এটা করতে চান না? দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ে, অফকোর্স দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ে। সেটা যদি সরকার দিতে পারে তাহলে অফকোর্স, যদি সরকার তহবিল থেকে সেই খরচ করে যদি সবাইকে ঘরের মধ্যে রেখে এটা তাদের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থাপনা করতে পারে, অবশ্যই দ্যাট ইজ পসিবল। তা যদি না পারে তাহলে তো মানুষকে কাজের মধ্যে দিতে হবে। এই যে আমাদের ঈদ আসছে সামনে, এটা বিরাট প্রবলেম। ঈদে আবার সেই মানুষ যদি গরুর মতো গরুর গাড়িতে চড়ে গরুর হাটও করছেন, আমার বাড়িতে চলে যাবে, আবার খাবে গরু, ওরা মক্কা মদিনা বন্ধ করতে পারে, আমরা পারি না। ওরা হজ বন্ধ করে পারে, আমরা গরুর হাটও বন্ধ করতে পারি না। আমরা কেন পারবো না? আমরা কেন ঈদের সময় ছুটি না পারি না তো, করলাম না তো, আমরা পারি, করছি না, পারবো না কেন? না পারি? সেটাই আমি মান্নার সাথে জি, ডাক্তার আফামর রুহুল হক, মাহমুদুর রহমান মান্না এবং সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন।